প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বাংলাদেশ লোক প্রশাসন বিষয়কোড 231-911 এবং বিষয়ের শিরোনাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসন আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। মূলত আজকে আমরা এই অনলাইন ক্লাস থেকে বাংলাদেশের যে প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সেই প্রশাসন সম্পর্কে আমরা ধারণা পাবো। অ্যাট দি সেম টাইম যে কেন্দ্রীয় সরকার, যেহেতু বাংলাদেশ এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, সেই কেন্দ্রীয় সরকারের যে প্রধান যে অফিস, সচিবালয়, সেই সচিবালয়ের সম্পর্কে আমরা ধারণা পাবো। সচিবালয়ের সংগঠন সম্পর্কে আমরা ধারণা পাবো। সচিবালয়ের উৎপত্তি এবং বিকাশ এবং সচিবালয়ের করণীয় এবং সচিবালয়ের সাথে সংযুক্ত দপ্তর, অধস্তন অফিসের মধ্যে সম্পর্ক এবং এসব বিষয়ে আমরা বিস্তারিত আলোকপাত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে 1971 সালের দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের একটি প্রদেশ পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানি পরবর্তী পর্যায়ে স্বাধীনতার পর বাংলাদেশে রূপান্তরিত হয়। স্বাধীনতা অর্জনের পর দেশটির এককেন্দ্রিক সরকারের অধীনে পরিচালিত হতে থাকে। আমরা দেখি যে 1975 থেকে 1990 সাল পর্যন্ত এই সময়টি মূলত আমাদের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু ছিল। বাকি যে সময় 1972 থেকে 1973, 1991 সাল থেকে অদ্যাবধি এই স্বাধীন সার্বভৌম দেশটিতে মূলত সংসদীয় সরকার ব্যবস্থা চালু আছে। দেশটির আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদে 300 জন নির্বাচিত এবং 50 জন সংরক্ষিত সংসদ সদস্য রয়েছেন। জাতীয় সংসদের ভোটে মূলত রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয়। রাষ্ট্রপ্রধান হিসাবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি প্রথম স্থান অবস্থান করলেও রাষ্ট্রপতি সীমিত ক্ষমতা ভোগ করেন। মূলত সংসদীয় সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার মালিক প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি কিছু আনুষ্ঠানিকতা ব্যতীত খুব একটি ক্ষমতা নাই বললেই চলে। রাষ্ট্রযন্ত্রের মূল অধীন হচ্ছেন প্রধানমন্ত্রী, মূল ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন প্রধানমন্ত্রী, যিনি সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে অবশ্যই তোমরা এইসব বিষয়ে অবগত আছো। আমরা বলেছিলাম যে এখানে সংসদীয় সরকার ব্যবস্থা কার্যকর রয়েছে। প্রধানমন্ত্রীর অধীনে থাকেন মন্ত্রিসভা। মন্ত্রিসভার মন্ত্রীরা প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত এবং রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। এ সমস্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এক একটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন। মন্ত্রণালয় বিভিন্ন বিভাগে বিভক্ত থাকে। দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকে, যাতে সহায়তা করে স্থায়ীভাবে নিযুক্ত সরকারি কর্মচারীগণ। শাসন বিভাগ তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার জন্য শাসন বিভাগকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, আরেকটি হচ্ছে মাঠ প্রশাসন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোকপাত করব কেন্দ্রীয় প্রশাসন বলতে আমরা কি বুঝি। শাব্দিক অর্থে শাব্দিক দিক থেকে একটি পরিচালনা বা সংস্থাকে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা কার্যাবলী। বিশ্লেষণের দিক থেকে কোনো কার্যাবলী বা সংস্থা পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশকে বলা হয় কেন্দ্রীয় প্রশাসন। উইকিপিডিয়াতে বলছেন যে কেন্দ্রীয় প্রশাসনকে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইজ দি ল্যান্ডিং or presiding body or group of people and the highest administrative department which oversees
all lower department of an organization. এটা হচ্ছে ল্যান্ডিং, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এবং মূল কেন্দ্রবিন্দু। এখানে অনেকগুলি ব্যক্তি থাকে। and the highest administrative department এবং সবচাইতে ক্ষমতাধর একটা বিভাগ থাকে which oversees all lower departments and organization, যে শক্তিশালী অংশ কেন্দ্রীয় সরকার সে তার অধীনস্থ বিভিন্ন বিভাগ এবং দপ্তরগুলোকে তারা কি করেন নিয়ন্ত্রণ করেন। এক কথা কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে সমগ্র প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও শীর্ষস্থানীয়, যেখান থেকে প্রশাসনের সম্পূর্ণ অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করা হয়। কেন্দ্রীয় প্রশাসন এবং স্থানীয় প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসনের যিনি প্রধান, যিনি শাসন বিভাগের প্রধান, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। তারপর প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, সচিবালয়, মন্ত্রণালয়, বিভাগ, শাখাসমূহ। রাষ্ট্রপতির কার্যালয় থাকেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থাকেন, মন্ত্রিসভা, এরপর হচ্ছে সচিবালয়। সচিবালয় হচ্ছে মূলত যেখানে সচিবরা বসেন। অনেকগুলি মন্ত্রণালয়ের সমষ্টিকে বলা হয় সচিবালয়। যেহেতু এরা সচিব প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে মুখ্য অফিসার হিসেবে মূলত সচিব। সচিব যেখানে বসেন সেটা হচ্ছে অনেকগুলি সচিবালয়ের সমষ্টি হচ্ছে সচিবালয়। সচিবরা যেখানে বসেন, যেখানে বসে অফিস করেন, যেখানে বসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ এবং নীতি বাস্তবায়নে ভূমিকা রাখেন। মন্ত্রণালয়, বিভাগ এবং শাখা। স্থানীয় পর্যায়ে আছে, আমরা জানি এখানে স্থানীয় পর্যায়ে বিভাগ আছে, জেলা আছে এবং উপজেলা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সচিবালয়ের জন্ম ও বিকাশ নিয়ে আমরা আলোকপাত করব। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর প্রাদেশিক সচিবালয়কে জাতীয় সচিবালয়ে উন্নীত করা হয়। যেহেতু বাংলাদেশ ছিল, পূর্ব পাকিস্তান ছিল একটি প্রদেশ, সেই প্রাদেশিক সচিবালয়কে মূলত জাতীয় সচিবালয়ে উন্নীত করা হয়। 1972 সালে আমাদের মন্ত্রণালয় ছিল 35টি, বিভাগ ছিল 30টি। 1974 সালে মন্ত্রণালয়ে 26টি, বিভাগের সংখ্যা 32টি। 1975 সালে আমরা দেখি যে 25শে জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদীয় গণতন্ত্র থেকে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য মূলত তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার তথা বাকশাল গঠন করেন এবং রাষ্ট্রপতি শাসিত সরকার যখন গ্রহণ করা হয় তখন আমাদের মন্ত্রণালয় ছিল 29টি, বিভাগ ছিল 46টি। 1990 সালে মন্ত্রণালয় ছিল 30টি। 1996 সালে আমরা জানি রুলস অফ বিজনেস প্রণীত হয়। 2001 সালে 37টি মন্ত্রণালয় বিভক্ত করা হয়। এখন বর্তমানে মন্ত্রণালয়ের সংখ্যা 39টি। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে গণতান্ত্রিক সরকারগুলি যখনই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাকে মাথায় নিয়ে যখনই জনকল্যাণমূলক কাজে যতই বৃদ্ধি পাচ্ছে, যতই সরকারের কল্যাণমূলক কর্মসূচি বেড়ে যাচ্ছে, সরকারের অবকাঠামো উন্নয়ন হচ্ছে, দারিদ্র্য বিমোচনের জন্য যখনই সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করছে, মুক্তিযুদ্ধ ভাতা, বেকার ভাতা, দুস্থ ভাতা এবং গৃহায়ণ প্রকল্প সহ বিভিন্ন ধরনের আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করছে, ততই কিন্তু মন্ত্রণালয়ের সংখ্যাও বেড়ে যাচ্ছে, মন্ত্রণালয়ের বিভাগগুলোও বেড়ে যাচ্ছে এবং ফলশ্রুতিতে এই কাজগুলিকে সুষ্ঠুতর করার জন্য বিভাগের সংখ্যা বেড়ে যাচ্ছে, অধস্তন অফিসের সংখ্যাও বেড়ে যাচ্ছে। কারণ অনেক সময় মন্ত্রণালয়ের পক্ষে তদারক করা সম্ভব হয় না, কাজে মন্ত্রণালয় কিছু ক্ষমতা এবং কার্যাবলী দিয়ে কিছু প্রকল্প তৈরি করেন এবং সেই প্রকল্প থেকে মূলত এই সকল উন্নয়নমূলক কর্মসূচিকে তদারক করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তোমাদেরকে সচিবালয়ের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সচিবালয় কি, আমরা এই সম্পর্কে বলতে গেলে সচিবালয় কোন দেশের প্রশাসনের মূল স্নায়ু কেন্দ্র। সচিবালয়কে কেন্দ্র করে সমগ্র প্রশাসন ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। আধুনিক সময়ে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে শাসন বিভাগের কার্যাবলী বৃদ্ধির সাথে সাথে সচিবালয়ের দায়িত্ব কর্তব্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
আমরা বলেছিলাম এটা হচ্ছে প্রশাসনের স্নায়ু কেন্দ্র। সচিবালয়কে কেন্দ্র করে সমগ্র প্রশাসন ব্যবস্থা পরিচালিত হয়। আধুনিক সময়ে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে, সাথে শাসন বিভাগের কার্যগুলি বৃদ্ধির সাথে, সাথে সচিবের দায়িত্ব কর্তব্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ সরকারের রুলস অফ বিজিনেস ১৯৯৬ সচিবালয়কে সংজ্ঞায়িত করেছে এভাবে যে সেক্রেটারিয়েট মিনস দি অফিসার্স অফ দি ডিভিশনস অর দি মিনিস্টার্স when referred to collectively। সেক্রেটারি হচ্ছে অফিসারের সমষ্টি, ডিভিশনের সমষ্টি এবং মিনিস্টার্স এর সমষ্টি হচ্ছে সচিবালয়। বাংলাদেশ সচিবালয়ের নির্দেশনা ২০১৮ তে সচিবালয়কে সংজ্ঞায়িত করা হয়েছে। সচিবালয় বলতে মন্ত্রণালয় ও বিভাগ সমূহকে বোঝায়। সচিবালয় মূলত মন্ত্রণালয়ের সমষ্টিকে আমরা বলব সচিবালয়। কারণ প্রত্যেকটি মন্ত্রণালয়ে একজন সচিব থাকেন এবং সচিবরা সেখানে অফিস করেন। তিনি হচ্ছেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই সংজ্ঞাগুলি থেকে সচিবালয় বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে একটি ধারণা পেয়েছ। সচিবালয়ের বৈশিষ্ট্য। সচিবালয় বাংলাদেশ লোক প্রশাসনের মস্তিষ্ক স্বরূপ। লোক প্রশাসন এমন একটি সরকারি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সচিবালয়ের সিদ্ধান্তই শেষ কথা বলে বিবেচিত হয়। বাংলাদেশ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত সচিবালয় দেশের হয়ে সমস্ত প্রকার দিক নির্দেশনা দিয়ে চলছে। লোক প্রশাসনে নিয়োগ, পদোন্নতি, বদলি, পেনশন, বরখাস্ত, অপসারণ যাবতীয় সিদ্ধান্ত যেমন সচিবালয় গ্রহণ করে, তেমনি দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সচিবালয় গ্রহণ করে থাকে। সচিবালয়ের নিম্নোক্ত বৈশিষ্ট্য সম্বলিত। প্রথমে বলছি লোক প্রশাসনের শীর্ষ সংস্থা হচ্ছে সচিবালয়। ২ সচিবালয় হচ্ছে স্তরভিত্তিক প্রশাসন। এখানে প্রত্যেকটি স্তরায়িত প্রশাসন। এখানে শাখা থাকে, শাখার দায়িত্বে একজন থাকেন। তারপরে কয়েকটি শাখা নিয়ে একজন দায়িত্বে থাকেন। বিভাগের দায়িত্বে একজন থাকেন। বিভিন্ন স্তরায়িত থাকেন। সরকারের নীতি নির্ধারণী সংস্থা। যদিও আমরা বলি সচিবালয় যারা সচিবরা সরকারি নীতি বাস্তবায়ন করেন, কিন্তু আমরা লক্ষ্য করি যে সংসদীয় সরকার ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে, রাজনীতিবিদদের আইন প্রণয়নে অনভিজ্ঞতার কারণে অনেক সময় আইন প্রণয়নে সচিবদের উপর নির্ভরশীল হতে হয়। কাজেই আইনের যে ড্রাফটিং, সে ড্রাফটিংটা মূলত সরকারের আমলারাই করে থাকেন বা সচিবরাই করে থাকেন। এইজন্য সরকারি নীতি নির্ধারণী সংস্থা হিসাবেও সচিবালয় ভূমিকা পালন করেন। দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার অন্যতম স্তম্ভ হচ্ছে সচিবালয়। সরকারের নীতি বাস্তবায়ন করেন, আমরা বলেছিলাম মূল কাজ হচ্ছে তাদের নীতি বাস্তবায়ন করা এবং নীতি প্রণয়নও তারা করে থাকেন। আমরা বলেছিলাম যে এই কাজগুলি মূলত সচিবালয় করে থাকেন। বাংলাদেশ সচিবালয় একটি অন্যতম শক্তিশালী সংগঠন। সচিবালয়ের সাংগঠনিক কাজে একটি পরিকল্পিত সুশৃঙ্খল বিন্যাসের উপর নির্ভরশীল। সচিবালয়ের নির্দেশমালা ২০১৪ এবং দ্বিতীয় অধ্যায়ের ৩, ৪ ও ৫ নং ধারায় সচিবালয়ের সংগঠনের বিন্যাস করা হয়েছে। সচিব কি? সচিব হচ্ছে মন্ত্রণালয় বিভাগের প্রশাসনিক প্রধান। তিনি প্রশাসন ও শৃঙ্খলা এবং উহার উপর অর্পিত দায়িত্বগুলি যথাযথভাবে পালনের জন্য দায়ী থাকবেন। তিনি মন্ত্রণালয়, বিভাগ, সংযুক্ত দপ্তর, অধস্তন অফিসসমূহে কার্য বিধিমালা সতর্কতার সাথে পালনের জন্য দায়ী থাকবেন। কার্য সম্পাদন সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে তিনি অবহিত করবেন। তিনি মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী অফিসার হবেন এবং মন্ত্রণালয় ও তার অধীনস্থ অফিসসমূহের বরাদ্দ ও তহবিল সমূহ বলবৎ বিধিমালা, আইন সমূহ অনুযায়ী যাতে পরিচালিত হয় বা আইনসমূহ যাতে ব্যয়িত হয় তা নিশ্চিত করবেন। আমি আবার বলছি যে তিনি মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী অফিসার হিসাবে এবং মন্ত্রণালয় ও তার অধীনস্থ অফিসসমূহের বরাদ্দ ও তহবিল সমূহ বলবৎ বিধিমালা ও সমূহ আইন অনুযায়ী যাতে ব্যয়িত হয় তা নিশ্চিত করবেন। সচিবালয়ের কাঠামো।
আমরা বলছি যে সচিবালয়ের কাঠামো নিম্ন সচিবালয়ের কাঠামোর মধ্যে সচিবালয়ের কাঠামো এবং পদবিন্যাস এবং সংযুক্ত অফিসের যে বিষয়গুলো আমরা এখন উপস্থাপন করছি, এখানে প্রথম থাকে মন্ত্রণালয়, তারপর বিভাগ এবং বিভাগের মধ্যে এখানে সংযুক্ত দপ্তর ও অধস্তন অফিস থাকে, মন্ত্রী থাকে, প্রতিমন্ত্রী থাকে, অনুবিভাগ থাকে, অধিশাখা থাকে, শাখা থাকে। আর এখানে সর্বোচ্চ পর্যায়ে থাকেন মন্ত্রী, এরপরে সচিব বা সিনিয়র সচিব। অনেক সময় দেখা যায় যে মন্ত্রণালয়ের দায়িত্বে বড় মন্ত্রণালয়ের দায়িত্বে ইদানিং আমরা দেখি সচিবের পরিবর্তে সিনিয়র সচিব দায়িত্ব পালন করেন। অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা এখানে থাকেন। মূলত এটা হচ্ছে সচিবালয়ের কাঠামো। এখানে প্রথম হচ্ছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মধ্যে আমরা বলেছিলাম যে এখানে মন্ত্রণালয়ের সাথে থাকে সংযুক্ত দপ্তর ও অধস্তন অফিস। এরপর আছেন বিভাগ, এক একটি মন্ত্রণালয় অনেকগুলি বিভাগে বিভক্ত। এরপরে থাকে অনুবিভাগ, তারপরে থাকেন অধিশাখা, তারপরে শাখা। মন্ত্রী, এরপরে থাকেন প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী পরে থাকেন সিনিয়র সচিব বা সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সহকারী সচিব। এইভাবেই মূলত সচিবালয়ের কাঠামো বিন্যস্ত থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সচিবালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি রুলস অফ বিজনেস ১৯৯৬ জারি করেন। এই কার্যবিধি ৪-৯ ধারায় সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব কর্তব্যের কথা উল্লেখ করা আছে। নীতি প্রণয়ন করা, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন করা, আইন বিষয়ক সহায়ক হিসেবে কাজ করে, মন্ত্রীকে সহায়তা করে, বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সাথে যোগাযোগ রাখে, বাংলাদেশে অবস্থিত বৈদেশিক কূটনীতিক মিশনের সাথে যোগাযোগ স্থাপন করে, বৈদেশিক রাষ্ট্রের সাথে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে তারা যোগাযোগ রাখে। এগুলি রুলস অফ বিজনেসে সচিবালয়ের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বলা আছে। আমি সেটা আবার উপস্থাপন করছি। আমরা জানি আমাদের বর্তমানে সংবিধানের ৫-৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রুলস অফ বিজনেস ১৯৯৬ জারি করেন। এর ৪-৯ ধারায় সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলা আছে। নীতি প্রণয়ন, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন, আইনসভায় সহায়ক ভূমিকা পালন করে, অর্থাৎ আইনসভা যখন অধিবেশনে থাকেন তখন সচিবরাও আইনসভায় যোগদান করেন এবং মন্ত্রী যদি কোনো বিষয়ে কোনো মন্ত্রীকে তিনি তথ্য এবং উপাত্ত দিয়ে তিনি সহায়তা করেন। মন্ত্রীকে সহায়তা করেন, বিদেশে অবস্থিত কূটনৈতিক মিশনের সাথে সবসময় যোগাযোগ রাখেন, বাংলাদেশে অবস্থিত বৈদেশিক কূটনৈতিক মিশনের সাথে যোগাযোগ রাখেন, বৈদেশিক রাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে তারা যোগাযোগ রাখেন। এটা হচ্ছে রুলস অফ বিজনেস অনুযায়ী সচিবালয়ের দায়িত্ব কর্তব্য। এছাড়া আরো কিছু কাজ করেন। খসড়া আইন প্রণয়নের জন্য লেজিসলেটিভ ও সংসদীয় বিষয় বিভাগ প্রস্তুত করা, অর্থাৎ যখনই কোনো আইন প্রণয়ন করতে হয় তার যে খসড়া তৈরি করা হয় সেটা মূলত সচিবরাই করে থাকেন এবং সেটা পরবর্তীতে মন্ত্রীরা সংসদে উপস্থাপন করেন। সরকারি বিল মন্ত্রী উপস্থাপন করেন এবং বেসরকারি বিল সংসদ সদস্য উপস্থাপন করেন। বাজেট প্রণয়ন করেন, অধ্যাদেশ প্রণয়ন ও জারি এবং সংসদীয় অধ্যাদেশ কার্য সংরক্ষণ করেন, উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের ব্যবস্থাপনা, প্রধানমন্ত্রী কর্তৃক সময় আদিষ্ট অন্যান্য আদেশ করেন, পরিদর্শন করেন, বৈদেশিক সরকারের সাথে যোগাযোগ রাখেন, নাগরিক সেবা প্রদান করেন। এগুলো হচ্ছে রুলস অফ বিজনেস অনুযায়ী সচিবালয়ের কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন
সচিবালয়ের সাথে সংযুক্ত দপ্তর ও অধস্তন অফিস সমূহের সম্পর্ক নিয়ে আমরা আলোকপাত করব। জনগণের কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে বিভিন্ন রাষ্ট্রের মতো বাংলাদেশের লোক প্রশাসনেরও কাজের পরিধি বৃদ্ধি পায়। এই কাজের পরিধি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মন্ত্রণালয় বিভিন্ন বিভাগের অধীন সংযুক্ত দপ্তর অধস্তন কিছু কার্যালয় সম্পাদন করতে হয়। উদাহরণস্বরূপ বলা যায় বাংলাদেশে মোট মন্ত্রণালয় আছে ৪১টি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সচিবালয় সহ, আর এতে বিভাগের সংখ্যা ৬১। কিন্তু সকল মন্ত্রণালয় বিভাগের অধীন ৩৫১টি সংযুক্ত দপ্তর ও অধস্তন কার্যালয় রয়েছে। মূলত সরকারের সেবাকে দ্রুত গতিতে ছড়িয়ে দেওয়াই হচ্ছে এই সমস্ত অফিসের প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। আমরা আশা করি এতক্ষণ আমরা যে বিষয়টি আমরা জানতে পারলাম, তোমরা সচিবালয়ের সংযুক্ত দপ্তর এবং অধস্তন অফিস সমূহ গঠন করার বা করার উদ্দেশ্য আমরা জানতে পেরেছি। আমি আবার বলছি, জনকল্যাণমূলক রাষ্ট্রের প্রতিষ্ঠার ফলে বিভিন্ন রাষ্ট্রের মতো বাংলাদেশ লোক প্রশাসনেরও কাজের পরিধি বৃদ্ধি পেয়েছে। এই কাজের পরিধি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মন্ত্রণালয়ের বিভাগের অধীন সংযুক্ত দপ্তর অধস্তন কিছু কার্যকলাপ স্থাপন করতে হয়। উদাহরণস্বরূপ বাংলাদেশে মোট মন্ত্রণালয় আছে ৪১টি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সচিবালয় সহ। এই দুইটি বাদে আছে ৩৯টি, আর এতে বিভাগের সংখ্যা আছে ৬১টি। কিন্তু সকল মন্ত্রণালয় বিভাগের অধীনে ৩৫১টি সংযুক্ত দপ্তর ও অধস্তন কার্যালয় রয়েছে। মূলত সরকারের সেবাকে দ্রুত গতিতে ছড়িয়ে দেওয়াই হচ্ছে মূলত এইসব। অর্থাৎ যেহেতু আমরা বলি বাংলাদেশের মাথাভারী প্রশাসন, আমরা সবসময় বলি যে আমাদের জনগণের সেবা যদি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হয়, সেই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে প্রশাসনকে জনগণের বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। এবং এখানেও মূলত এই কিছু ক্ষমতা এবং দায়িত্ব দিয়ে মাঠ পর্যায়ে, বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে যে অধস্তন অফিসের মধ্যে মূলত আ ক্ষমতা এবং দায়িত্ব দেওয়া হয় এবং তাকে সেবা যাতে জনগণের কাছে দ্রুততার সাথে জানানো যায়, সেটি হচ্ছে মূলত সংযুক্ত দপ্তর ও অধস্তন অফিসের মূল লক্ষ্য। বাংলাদেশ সচিবালয়ের নির্দেশিকা ২০০৬ দ্বারা সচিবালয় এই সমস্ত দপ্তর ও অধস্তন কার্যালয়ের বিধান সহ তাদের দায়িত্ব কর্তব্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। সংযুক্ত দপ্তর কি? বাংলাদেশ সরকারের এমন কিছু কাজ আছে যা বিভিন্ন মন্ত্রণালয় থেকে আলাদা প্রকৃতির। যেমন অর্থ মন্ত্রণালয়ের ৪টি বিভাগের মধ্যে অর্থ বিভাগের অধীনে ৭টি সংযুক্ত দপ্তর রয়েছে। ১. অফিস অব দি কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস, ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ, দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম প্রোগ্রাম, বাংলাদেশ কন্ট্রোল অডিটর জেনারেল, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, বেতন ও চাকরি কমিশন। এগুলি হচ্ছে মূলত আমাদের সংযুক্ত দপ্তর। অর্থাৎ এটিও মূলত কাজের বৈপরীত্যের কারণে, অর্থাৎ কাজগুলি যাতে দক্ষতার সাথে সুচারুরূপে সম্পাদন হয় সেজন্য মূলত এসব সংযুক্ত দপ্তর স্থাপন করা হয়েছে। আভ্যন্তরীণ বিভাগের আমরা বলেছি ৫টি, আভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে ৫টি আছে। বাংলাদেশ কাস্টমস, চট্টগ্রাম কাস্টম হাউস, জাতীয় রাজস্ব বোর্ড, জাতীয় সৌধ অধিদপ্তর, ঢাকা কাস্টমস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে রয়েছে ১৪টি বিভাগ। এগুলোর জন্য মন্ত্রণালয় বা বিভাগ চালু করতে গেলে সরকারের ব্যয় সংকলন অসম্ভব হয়ে পড়ে। মূলত এই ৫টি বিভাগ রয়েছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে। কাজেই আমরা বলি যে সংযুক্ত বিভাগ ও মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ দপ্তর, যেখানে মন্ত্রণালয় বিভাগের সাথে সংযুক্ত রেখে এদের আলাদা অফিসের ব্যবস্থা করা হয়। এগুলোকে বলা হয় সংযুক্ত দপ্তর ও অধস্তন কার্যালয় এবং কর্পোরেশন। সংশ্লিষ্ট কার্যালয়গুলো ২ ধরনের কার্যাবলী সম্পাদন করে। প্রথম হচ্ছে যে তারা প্রায়োগিক তথ্য, উপাত্ত, পরিসংখ্যান, জ্ঞান, অভিজ্ঞতার মাধ্যমে সচিবালয়কে প্রায়োগিক বিষয়ে নীতি প্রণয়নে সহায়তা করে। অর্থাৎ তারা যেহেতু গ্রাসরুট লেভেলে কাজ করে, তারা যেহেতু সরাসরি জনগণের সাথে কাজ করে, সেহেতু তাদের পক্ষে তথ্য উপাত্ত মন্ত্রণালয়ের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয় না। কাজেই প্রায়োগিক তথ্য উপাত্ত, পরিসংখ্যান, জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে সচিবালয়ের প্রায়োগিক দিকগুলি দেখেন সংযুক্ত দপ্তর।
2 সচিবালয় কর্তৃক গৃহীত নীতি ও নির্দেশিত আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ নীতি কার্যকর অন্যান্য কার্য সম্পাদন করেন। সচিবালয় সিদ্ধান্ত প্রণয়ন স্তরে কর্মকর্তাদের সমস্যার প্রায়োগিক ও বাস্তবিক সম্পর্কে তথ্যগতভাবে পুরোপুরি জ্ঞাত রাখার উদ্দেশ্যে সংশ্লিষ্ট অফিসের সৃষ্টি হয়। সচিবালয়ের সিদ্ধান্ত প্রণয়ন স্তরে কর্মকর্তাদের সমস্যার প্রায়োগিক এবং বাস্তবিক সম্পর্কে তথ্যগতভাবে পুরোপুরি জ্ঞাত রাখার উদ্দেশ্যে মূলত সংশ্লিষ্ট অফিসের সৃষ্টি হয়। এবং সচিবালয়ের সাথে সংযুক্ত অফিসের সংযোগ সরাসরি ও স্বীকৃত। আমরা বলি সচিবালয় এবং অধস্তন অফিসের মধ্যে সংযুক্ত অফিস এবং অধস্তন অফিসের মধ্যে পার্থক্য কি? বলা হয়ে থাকে সচিবালয়ের সাথে সংযুক্ত অফিসের সংযোগ সরাসরি এবং স্বীকৃত। আর অধস্তন অফিসের সাথে সচিবালয়ের যে সম্পর্ক সেটা হচ্ছে পরোক্ষ এবং এটা স্বীকৃত নয়। সাধারণত সংযুক্ত দপ্তরগুলো পরিচালনার জন্য তিনি নিযুক্ত থাকেন। তার পদবি হচ্ছেন মহাপরিচালক। বলা হয়ে থাকে attachment department means the department which is direct relation with ministry or division and has been declared as such by the government. অর্থাৎ সচিবালয়ের সাথে যে সংযুক্ত যে অফিসের সংযোগ যেটা সেটা হচ্ছে সরাসরি এবং স্বীকৃত। অধস্তন অফিসের সাথে সেটা সরাসরি না। অধস্তন অফিসগুলি মূলত সংযুক্ত দপ্তরের মাধ্যমে সচিবালয়ের সাথে সম্পর্ক সৃষ্টি করে। অন্য যে কোনো নাম হোক না কেন সংযুক্ত দপ্তরের প্রধান হিসেবে তিনি অধস্তন দপ্তরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালনের জন্য সরকার কর্তৃক তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের নীতি পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে সংযুক্ত দপ্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ সংযুক্ত দপ্তর কি সেটা আমরা আলোচনা করলাম। এখন আমরা অধস্তন অফিস বা সাবঅর্ডিনেট অফিস কোনটা? অধস্তন অফিস বলতে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের অধীন পরিচালিত সরকারি নীতিমালা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে বোঝায়। সংযুক্ত দপ্তর বা অধিদপ্তরের পার্থক্য হলো এই যে এটা সরকার কর্তৃক ঘোষিত অধিদপ্তর নয়, কোন মন্ত্রণালয় বিভাগের সরাসরি অধীন নয় এবং প্রতিষ্ঠান প্রধান অধিদপ্তরের প্রধানের চেয়ে নিম্ন পদের। আমরা এখানে বুঝতে পেরেছি যে অধস্তন অফিসগুলো হচ্ছে মূলত সংযুক্ত দপ্তর বা অধিদপ্তরের সহায়তা করে বিভিন্নভাবে কাজ করতে। এইজন্য বলা হচ্ছে যে অধস্তন অফিস হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের অধীন পরিচালিত সরকারি নীতি বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে বোঝায়। সংযুক্ত দপ্তর বা অধিদপ্তরের পার্থক্য হলো বোঝায়। সংযুক্ত দপ্তরের সাথে এদের পার্থক্য হলো এটা সরকার কর্তৃক ঘোষিত অধিদপ্তর নয়। অধীনস্থ দপ্তরের তুলনায় সংযুক্ত দপ্তর ব্যাপক ক্ষমতা ভোগ করে। অধীনস্থ দপ্তরের সংজ্ঞায় কার্যবিধি প্রণালী বলা আছে, subordinate office means an office of the government which has not been declared as attachment department and normally does not deal with directly with any ministry or division. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তোমাদের সামনে সচিবের দায়িত্ব এবং কর্তব্য, রুলস অফ বিজনেস অনুযায়ী সচিবালয়ের দায়িত্ব কর্তব্য এবং সচিবের দায়িত্ব কি, এট দি সেম টাইম সচিবালয়ের সাথে সংযুক্ত দপ্তর বলতে আমরা কি বুঝি, অধস্তন অফিস বলতে আমরা কি বুঝি, সংযুক্ত দপ্তর এবং অধস্তন অফিসের মধ্যে সম্পর্ক কি, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোকপাত করেছি। আশা করি তোমরা এইসব বিষয়ে ধারণা পেয়েছ। তাছাড়া আমরা চেষ্টা করেছি যে আমাদের যে সচিবালয় যে কাঠামো সম্পর্কে সেখানে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। সেখানে হায়ারার্কির দিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সচিব, এই হায়ারার্কি আমরা লক্ষ্য করি। এবং সচিবালয়ে যিনি প্রশাসনিক প্রধান তিনি হচ্ছেন সচিব বা সিনিয়র সচিব, তার অধস্তন হচ্ছেন অতিরিক্ত সচিব, তার অধস্তন হচ্ছে যুগ্ম সচিব এবং তার অধস্তন হচ্ছে উপসচিব এবং তিনি শাখার দায়িত্বে থাকেন মূলত হচ্ছে সিনিয়র সহকারী সচিব এবং অথবা সহকারী সচিব। এছাড়া সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী বা কর্মকর্তাবৃন্দ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধস্তন অফিস বলতে আমরা বোঝাচ্ছি সচিবালয়ের কাজের বৈপরীত্য যখনই দেখা দেয় তখনই অধস্তন অফিসগুলোর সংযুক্ত অফিসগুলির সৃষ্টি হয়। সংযুক্ত অফিসগুলি অনেকটা সচিবালয়ের বিভিন্ন শাখা বা উপশাখা অর্থাৎ একেকটা আ কাজকে আমরা দেখিয়েছি যে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ আছে। ঠিক তেমনিভাবে অনেকগুলি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগগুলো আছে, যেগুলির সাথে সচিবালয়ের সম্পর্ক সরাসরি প্রত্যক্ষ এবং সরকার কর্তৃক ঘোষিত। এবং মহাপরিচালক বা জয়েন্ট সেক্রেটারি লেভেলের একজন কর্মকর্তা সেখানে আ এই সংযুক্ত দপ্তরগুলোর তে অ্যা প্রধান হিসেবে কাজ করেন। অধস্তন অফিসগুলো হচ্ছে মূলত আম এমন অফিস যেগুলি বিভিন্নভাবে সরকারের যে আ আমরা ডিসি অফিসকে বলতে পারি, ইউনো অফিসকে আমরা বলতে পারি। একটি সরকারি কলেজকে আমরা বলতে পারি এরা অধস্তন অফিস। এবং এদের কাজ হচ্ছে মূলত সরকারের যেসব নীতি প্রণয়ন করে সেসব নীতিগুলো বাস্তবায়ন করা হচ্ছে মূলত অধস্তন অফিসের মূল কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পাবলিক কর্পোরেশন বলতে আমরা কি বুঝি সে সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। পাবলিক কর্পোরেশন বোঝায় গভর্নমেন্ট ওন্ড কর্পোরেশন হুইচ ডিলস এ বডি অফ পিপল। মূলত পাবলিক কর্পোরেশন হচ্ছে শাব্দিক অর্থে সরকারি সংস্থা এটি প্রতিষ্ঠান বা সরকার নিয়ন্ত্রিত করে বা পরিচালিত করে থাকে। তবে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা। পাবলিক কর্পোরেশনের মূল যে লক্ষ্য থাকে সেটা হচ্ছে উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা। অক্সফোর্ড লার্নার্স ডিকশনারির চেয়ে সেখানে বলা হচ্ছে যে an organization that is owned by the government that provides a national service। তাহলে পাবলিক কর্পোরেশন হচ্ছে an organization একটি সংগঠন that is owned by the government যেটা সরকারি মালিকানাধীন and that provides a national service যারা জাতীয় সেবা সংস্থা হিসাবে কাজ করে। বাংলা বিধিমা বর্ণনা করা হয়েছে এরকম যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সরকার প্রতিষ্ঠিত এবং সম্পূর্ণ বা আংশিকভাবে সরকার নিয়ন্ত্রিত ব্যবসায় প্রতিষ্ঠান যা নিজের উৎপাদিত দ্রব্য পণ্য বা সেবামূলক ব্যবসা থেকে অর্জিত আয় এবং সরকারের বরাদ্দের অর্থে পরিচালিত হয়। এটা হচ্ছে আমাদের যে পাবলিক কর্পোরেশন বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কথা বলতে পারি, মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কথা বলতে পারি, ব্যবসায়িক উন্নয়ন কর্পোরেশনের কথা আমরা বলতে পারি। এইসব সংস্থাগুলি মূলত একদিকে যেমন সেবামূলক কাজ করে থাকে, অন্যদিকে এইসব প্রতিষ্ঠানগুলি লাভজনক প্রতিষ্ঠান হিসেবেও পরিণত হয় যদি সেখানে দক্ষতার সাথে সেগুলি পরিচালনা করা সম্ভব হয়। দুর্ভাগ্যজনক স্বাধীনতার পর আমাদের এই পাবলিক সেক্টরের এইসব কর্পোরেশনগুলো ক্ষতির সম্মুখীন হয়। ফলশ্রুতিতে বহু লোক বেকার হয়ে পড়ে এবং আমাদের যেসব যেমন আমিন জুট মিল, আ তারপরে আমাদের ডেল্টা জুট মিল এরকম বহু শিল্প কারখানা আমাদের বন্ধ হয়ে যায়। আমাদের দুর্নীতির কারণে, স্বজনপ্রীতির কারণে। কিন্তু এসব কর্পোরেশনগুলির মূল লক্ষ্য হচ্ছে তাদের একদিকে যেমন তারা সেবাধর্মী, আরেকদিকে তারা হচ্ছে ব্যবসাধর্মী। মূলত সরকারের কাজে গতিশীল আনাতনের জন্য এই সমস্ত সংস্থার জন্ম হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান ১৩ নং অনুচ্ছেদে রাষ্ট্রীয় মালিকানার বিষয়েও বলা হয়েছে। আমাদের এই যে পাবলিক কর্পোরেশন যেগুলি, এগুলির লক্ষ্য কি? রাষ্ট্রের অর্থনৈতিক প্রয়োজনকে সামনে রেখে সরকারের সক্রিয় তত্ত্বাবধানে পাবলিক কর্পোরেশন গঠিত হয়। সরকারি উদ্যোগে বিনিয়োগ করলে ঝুঁকি কম থাকে অনেকেই মনে করেন, যার কারণে এই পাবলিক কর্পোরেশন গড়ে ওঠে। আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত সরকারি উৎপাদন প্রতিষ্ঠান জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়। একই সাথে জনসেবা এবং মুনাফা অর্জন করা যায়। বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হয়। সরকারকে সহযোগিতা করতে পারে। উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। ব্যক্তিগত উদ্যোগে কঠিন হলেও সরকারি উদ্যোগে কঠিন নয়। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা সহজ হয়। পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান রাখা যায়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করে না। মূলত আমরা বলেছিলাম যে ২ টি কাজ, একটা দিকে সেবাধর্মী আর একটা হচ্ছে
মুনাফাধর্মী এসব প্রতিষ্ঠান হচ্ছে মূলত আমরা দেখি যে স্বাধীনতার পর আমরা যেসব পশ্চিম পাকিস্তানিরা যেসব প্রতিষ্ঠান এখানে তারা রেখে গিয়েছিল আমরা সেগুলিকে দুর্নীতির কারণে, স্বজনপ্রীতির কারণে আমরা লাভজনক প্রতিষ্ঠানে করতে পারি না। কিন্তু স্বাধীনতার পর আমাদের কিছু প্রতিষ্ঠান এমন গড়ে উঠেছে যেগুলি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং দুর্ভাগ্যজনক অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পাকিস্তানিরা চালিয়েছিল কিন্তু আমরা বাংলাদেশ অভাবে চালাইতে পারিনি। এর মূল কারণ হচ্ছে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সততা এবং নিষ্ঠার অভাবের কারণেই আমরা এগুলি বন্ধ হয়ে গেছে। কাজেই আমাদের বিভিন্ন কর্পোরেশন গুলো আছে, এগুলি আমাদের নিজের প্রয়োজনে এগুলিকে সরকারি প্রতিষ্ঠানগুলোকে সচল রাখা জরুরি বলে আমরা মনে করি। বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানগুলির কর্পোরেশনগুলোর শ্রেণীবিভাগ। পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমান সময়ে পাবলিক সেক্টর কর্পোরেশন রয়েছে, জয়-জয়কার অবস্থা। অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশ সরকারি কর্পোরেশনের খাত উল্লেখযোগ্যভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। বিভিন্ন দেশে বিভিন্নভাবে কর্পোরেশনগুলোকে শ্রেণীবিভাগ করা হয়, সরকারি, বেসরকারি এবং মিশ্র। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ সরকারি কর্পোরেশনগুলোর অনেকগুলি সেক্টর এখানে আছে। যেমন আমাদের অর্থ সংক্রান্ত কর্পোরেশনের মধ্যে আছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন মূলত অর্থ মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান এবং তারা মূলত বাড়ি করার জন্য তারা লোন দিয়ে থাকে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। শিল্প ঋণ একই রকম। কৃষি সংক্রান্ত আছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, শিল্প সংক্রান্ত কুটির শিল্প কর্পোরেশন, প্রকৌশলী ও জাহাজ নির্মাণ কর্পোরেশন। এটিও আমাদের লাভজনক প্রতিষ্ঠান। হাউস বিল্ডিং ফাইন্যান্স ও লাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশ বাণিজ্য সংক্রান্ত ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ পাট শিল্প কর্পোরেশন। অবকাঠামোগত সংক্রান্ত আছে সড়ক পরিবহন সংস্থা, টেলিফোন শিল্প সংস্থা যেটা আমাদের ধ্বংসের চলে গেছে। ওয়াসা, দেশ রক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত কর্পোরেশন, বাংলাদেশ বিমান, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, বাংলাদেশ জাহাজ নির্মাণ কর্পোরেশন। প্রত্যেকটি কর্পোরেশনে কিন্তু আমাদের সেবামূলক সংস্থা এবং এরা একদিকে যেন সেবা করে থাকেন আর একদিকে তারা মুনাফার কথাও চিন্তা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের এতক্ষণ অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা আ বিস্তারিত বাংলাদেশ কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। আমরা যে বইগুলির সহায়তা নিয়েছি আ তোমার গুপ্তার এ সিম্পল স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মুস্তফা চৌধুরী আন্ডারস্ট্যান্ডিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমরা আবদার রহমান সোবানের বই আমরা লক্ষ্য করেছি। শামসুর রহমানের আধুনিক লোক প্রশাসন বাংলা একাডেমিক প্রকাশিত। আমরা আ দেখেছি তো মোহাম্মদ রফিকুল ইসলাম রাফির বাংলাদেশ লোক প্রশাসন এনএস পাবলিকেশনের। আশা করি আজকের অনলাইন থেকে তোমরা ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তোমরা আমার এই লেকচারগুলি যদি তোমরা ভালোভাবে উপভোগ করো, অধ্যয়ন করো, আশা করি তোমরা বাংলাদেশ লোক প্রশাসন বিষয় তোমাদের কাছে আরো স্বচ্ছ হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।